আনিশা, আমি তোমাকে ভালোবাসি। ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে আমাকে প্রপোজ করার? নিজেকে কখনো আয়নায় দেখেছিস? দেখে থাকলে আমাকে প্রপোজ করতে আসতি না। বড়লোক মেয়েকে বিয়ে করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছিস? তুমি আমাকে যা বলার বলো, কিন্তু আমার বাবাকে কেন বলছো? ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি। তোমার সম্পত্তি দেখে আমি তোমাকে ভালোবাসিনি। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। চুপ কর ছোট লোক। আগে আমাদের সমান হবি, তারপর ভালোবাসি বলতে আসবি। যা এখান থেকে। আনিশার বন্ধুরা সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। মনে হচ্ছে আমি সার্কাসের জোকার। ওখান থেকে আমি চলে আসলাম। আমি নীরব। এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো আনিশা, আমার মামাতো বোন। অবশ্য ওরা আমাদের আপনজন বলে পরিচয় দেয় না, কারণ ওর বাবা অনেক বড় লোক আর আমার বাবা সামান্য সরকারি চাকুরিজীবী। ওরা সুযোগ পেলে আমাদের অপমান করে। আর মামি মারা যাওয়ার পর তো ওর বাবা আমাদের চোখেই দেখতে পারে না। মামি মারা যাওয়ার পর আনিশা অনেক ছোট ছিল। ও ওর বাবার মতোই হয়েছে। ও কখনোই আমাদের সহ্যই করতে পারতো না। কিন্তু আমি ওকে ছোটবেলা থেকেই ভালোবাসতাম, কিন্তু কখনো সাহস করে বলতে পারিনি। আজ বললাম। তারপর কি হলো তা তো দেখলেনি। আমরা দুইজন একই কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ি। ও বিজ্ঞান শাখায় আর আমি মানবিক শাখায়। ক্লাস করতে গেলাম, তখন আমার বন্ধু মিলন বলল, কিরে, কি হয়েছে তোর? আরে আনিশাকে আজ বলেছিলাম ওকে ভালোবাসি। তুই তো জানিস ও এরকমই, তারপরও কেন ওকে প্রপোজ করতে গেলি? পারলে ওকে ভুলে যা। কিভাবে ভুলবো ওকে বল? ওকে যে আমি ছোটবেলা থেকেই ভালোবাসি। আচ্ছা, মন খারাপ করিস না। ক্লাস শেষ করে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখনই বাবা বলল, তোর বড় চাচার মেয়ের বিয়ে, তাই কালকে সেখানে যেতে হবে। বাবা, তুমি তো জানো আনিশার বাবা আমাদের সহ্যই করতে পারে না, আর সেখানে তারাও আসবে। তারপরেও আমাদের যেতে হবে। তোর বড় চাচা অনেকবার বলেছেন, না গেলে সে কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে। তারপর খেয়ে দিয়ে রুমে আসলাম। আমার বাবারা 3 ভাই 2 বোন। ভাইদের মধ্যে বাবা মেজো, আর আনিশা হলো আমার বড় মামার মেয়ে। একটা অসুখের কারণে আনিশার মা মারা যায়। রুমে শুয়েছিলাম, তখন আমার ছোট বোন শাহানা এসে বলল, ভাইয়া, তুমি আর আনিস আপু তো একই কলেজে পড়ো। আপু তোমার সাথে কথা বলে না? না। তুমি যে আপুকে ভালোবাসো সেটা বলেছো? আজকে বলেছি। তার বিনিময়ে ও আমাকে থাপ্পড় দিয়েছে, আর অনেক কথাও বলেছে আমাকে। মন খারাপ করো না ভাইয়া, দেখো একদিন আনিস আপু ঠিক তোমার ভালোবাসা বুঝবে। জানি না সেই দিন কখনো আসবে কিনা, কিন্তু আমি ভাবছি আমরা ওখানে গেলে ওরা আমাদের অনেক অপমান করবে। ওখানে যাওয়ার পর সবসময় ওদের থেকে দূরে দূরে থাকবি, ওদের সাথে কোনো কথা বলবি না। ঠিক আছে ভাইয়া। আচ্ছা যা, এখন ঘুমা। বিকেলে ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আমাকে দেখেই মিলন বলল, কিরে, তোর মন খারাপ কেন? কি হয়েছে? কালকে বড় চাচার মেয়ের বিয়েতে যেতে হবে, আর সেখানে আনিশারাও আসবে। আর ওরা তো আমাদের দেখলেই অপমান করবে, তাই নিয়ে চিন্তায় আছি। তারপর চা খেতে লাগলাম, আর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। সন্ধ্যার পর বাসায় আসলাম। রাতে সবাই সব কিছু গুছিয়ে নেবে, আমরা সকালেই রওনা দিব। তারপর রুমে এসে ব্যাগ ভরালাম। ব্যাগ গোছানোর পর সবাই একসাথে খেয়ে নিলাম। খুব সকালেই ঘুম থেকে উঠলাম, কারণ বড় চাচার বাড়িতে গাড়িতে যেতে হয়। 5 ঘন্টার মতো সময় লাগে। ফ্রেশ হয়ে খেয়ে সবাই রওনা দিলাম। দুপুর 3টায় বড় চাচার বাড়িতে গিয়ে পৌঁছালাম। বড় চাচা অনেক খুশি হয়েছে আমরা এসেছি বলে। সবার সাথে কথা বলে খেতে গেলাম। খাওয়ার পর একটা রুমে আসলাম ঘুমানোর জন্য। সবাইকে দেখলাম, কিন্তু আনিশা আর ওর বাবাকে তো দেখলাম না। মনে হয় এখনো আসেনি। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে ওঠার পর কিছু খেয়ে সব কাজিনরা মিলে আড্ডা দিতে লাগলাম। তখনই বাইরে একটা গাড়ি আসার শব্দ পেলাম। বড় চাচা,
আর অনেকেই গাড়ির কাছে গেল। আমরাও গেলাম। মনে হয় আনিশারা এসেছে। আনিশার বাবা আমাকে বলতে লাগলো, ওভাবে দাঁড়িয়ে না থেকে আমাদের ব্যাগ ওগুলোও তো নিতে পারো। আমি আর কিছু বললাম না, চুপচাপ তাদের ব্যাগগুলো নিয়ে ভিতরে গেলাম। রাতে সবাই মিলে একসাথে খেয়ে যার যার রুমে ঘুমাতে গেলাম। পরদিন সকালে নাস্তা করে কাজিনরা সবাই মিলে ঘুরতে গেলাম। আনিশাও ছিল। আমরা সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। হঠাৎ দেখলাম আনিশা ফোনে কথা বলতে বলতে রাস্তার মাঝখানে চলে এসেছে, আর পিছন থেকে একটা গাড়ি আসছে। গাড়িটা হর্ন দিচ্ছে, কিন্তু আনিশা শুনতেই পারছে না। আমি সেখানে দৌড়ে গিয়ে আনিশাকে সরিয়ে নিলাম। দুইজনই তখন রাস্তার পাশে পড়ে গেছি। আমি নিচে আর আনিশা আমার উপরে পড়ে আছে। ওকে আমি জড়িয়ে ধরে আছি। অনেক বড় বিপদ থেকে বাঁচলাম। আনিশা আমার উপর থেকে উঠিয়ে, তোর সাহস হয় কি করে আমাকে স্পর্শ করার? তোর মতো চরিত্রহীন ছেলে আমি জীবনেও দেখিনি। কথাগুলো বলেই আনিশা চলে গেল, আর আমি রাস্তার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আনিশাকে বাঁচাতে গিয়ে আমার অনেক জায়গায় কেটে গেছে, অনেক রক্তও বের হচ্ছে। এর থেকেও বেশি কষ্ট হচ্ছে আনিশার কথাগুলো শুনে। আমার কাজিনরা এসে আমাকে পাশের একটা ঔষধের দোকানে গিয়ে ব্যান্ডেজ করিয়ে দিল। তারপর বাসায় চলে আসলাম। সবাই জিজ্ঞেস করেছিল যে আমার শরীরে ব্যান্ডেজ কেন। তাদের বললাম রাস্তায় পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। রাতে সবাই খাওয়ার জন্য ডাকলো। তাদের বললাম খেতে ইচ্ছা করছে না। রুমে শুয়ে আছি, তখনই শাহানা এসে বলল, ভাইয়া তুমি খাবে না কেন? আনিশাকে বাঁচানোর জন্য ওকে স্পর্শ করেছিলাম, তাই ও আমাকে থাপ্পড় মেরেছে আর ঠোঁট ফেটে গেছে। এজন্যই তুমি ভাত খেতে পারছো না। হ্যাঁ। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না ভাইয়া? আরে আমার কোনো কষ্ট হচ্ছে না, তুই মন খারাপ করিস না। আচ্ছা তুমি ঘুমাও, আমি গেলাম। আচ্ছা। আপু তুমি ভাইয়াকে শুধু শুধু মারলা কেন? ওই লুচ্চাটা আমাকে স্পর্শ করেছে তাই মারছি। আমার ভাইয়ের সম্পর্কে আর একটাও বাজে কথা বলবা না। সে তোমার জীবন বাঁচিয়েছে। এখন তো কত মিথ্যা কথাই বলবি তোরা। এই বিষয়ে আমি কথা বলতে চাই না, তুই যা। যাচ্ছি, তবে একদিন আমার ভাইয়ের জন্য তোমাকে কাঁদতে হবে। সেই দিনটা কখনো আসবে না। সকালে ঘুম থেকে উঠলাম, হাত ধুয়ে কিছু খেয়ে নিলাম। আজকে বড় অপুর বিয়ে, তাই অনেক কাজ করতে হবে। বরপক্ষ চলে এসেছে। আনিশার দিকে খেয়াল করে দেখলাম অনেক সুন্দর করে সেজেছে। ভাবছি আনিশা কবে যে আমার ভালোবাসা বুঝবে। বিয়ের অনুষ্ঠান শেষ হলো। সব কাজিনরাই 2-1 দিনের ভিতরে চলে যাবে। সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যাওয়ার আগে পুরো গ্রামটা ঘুরে দেখব। তাই রাতে সবাই ঘুরতে বের হলাম। সবাই যার যার মতো আড্ডা দিচ্ছে, আর আমি শুধু আনিশার দিকে তাকিয়ে আছি। হঠাৎ আনিশা মোবাইলে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে পড়েছে। সবাই যাচ্ছে এক রাস্তায় আর আনিশা যাচ্ছে অন্য রাস্তায়। আমিও আনিশার পিছন নিলাম। অনেক দূরে চলে যাবার পর আনিশার মনে হলো যে ও অন্য রাস্তায় চলে এসেছে। সে পিছনে আমাকে দেখেই বলতে লাগলো, তুই আমার পিছু নিয়েছিস কেন? তুমি একা একা অন্য রাস্তা দিয়ে হাঁটতেছিলে, তাই তোমার পিছু নিয়েছি, যদি কোনো বিপদ হয় তাই। তুই সাথে আছিস বলেই তো বিপদের ভয় হচ্ছে। এর ভিতরেই কিছু একটার শব্দ শুনে আনিশা আমাকে জড়িয়ে ধরলো। তখন তো আমার কারেন্টের শক খাওয়ার মতো মনে হলো। আমি কোনোদিনও কল্পনাই করি নাই যে আনিশা আমাকে জড়িয়ে ধরবে। তখনই সেই রাস্তা দিয়ে একজন লোক যেতেছিল। সেই লোক আমাদের এই অবস্থা দেখেই চেঁচিয়ে লোক ডেকে জড়ো করলো। তারা আমাদের এই অবস্থা দেখে সবাই ভুল বুঝলো। আমরা তাদের ভুল বোঝাতে চেষ্টা করেও ব্যর্থ হলাম। অনেক লোক জড়ো হলো। আমাদের বাসায়ও খবর দেওয়া হলো। বড় চাচা, আমার বাবা, আনিশার বাবা, বাসার সবাই এসেছে। বড় চাচা, আমার বাবা, আনিশার বাবা, তাদের মান সম্মানের ব্যাপার, তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমাদের বিয়ে দিয়ে দিবে। কিন্তু আনিশা আমাকে কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছে না।
তখন আনিশার বাবা বলল, দেখ মা, তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমার মান সম্মান বলতে কিছুই থাকবে না। আর তাছাড়া আমি এতদিন শুধু শুধু নীরবের বাবাকে অপমান করে এসেছি। তাকে এত বড় অপমান করার পরেও সে আমাকে অনেক সম্মান করে। আর নীরব অনেক ভালো ছেলে, দেখবি সে তোকে অনেক সুখে রাখবে। বাবা, আমি ওকে বিয়ে করতে পারবো না। তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না। তারপর আনিশা বাধ্য হয়েই এই বিয়েতে রাজি হলো। কাজী ডেকে আমাদের বিয়ে পড়ানো হলো। কাজিনরা সবাই মিলে আমাদের বাসর ঘর সাজিয়ে দিল। আমি রাত 1টায় বাসর ঘরে প্রবেশ করলাম। তখন আনিশা বলল, ছোট লোকের বাচ্চা, তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। তুমি আমাকে যা বলার বলো, কিন্তু আমার বাবাকে কেন টানছো? তোকে কে বলেছে আমার পিছু পিছু যেতে? তুই যদি না আসতি তাহলে এসবের কিছুই হতো না। সব কিছু ভুলে গিয়ে চলো আমরা নতুন করে জীবন শুরু করি। তুই আর একটা কথাও বলবি না। আমি তোকে কখনোই স্বামী হিসাবে মেনে নিতে পারবো না। 8 মাস পর তোকে ডিভোর্স দিয়ে আমি রাহুলকে বিয়ে করব। তোমার বয়ফ্রেন্ড আছে? কই, আগে তো বলনি। তুই কে তাই তোকে বলতে হবে? এতদিন আনিশার করা অপমানে যতটা না খারাপ লেগেছে, তার চেয়ে বেশি খারাপ লাগছে ওর বয়ফ্রেন্ড আছে কথাটা শুনে। ঠিক আছে, তুমি শুধু এই 8 মাস আমার বাবা মায়ের সাথে একটু ভালো ব্যবহার করো। তোর বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে মানে? আমি তো তোর বাড়িতেই থাকছি না। মানে বুঝলাম না তোমার কথা। এখন বোঝা লাগবে না, কালকে ঠিকই বুঝতে পারবি। আর এখন আমাকে একদমই বিরক্ত করবি না। তুই নিচে ঘুমাবি আর আমি খাটে। এই শীতে আমি নিচে কিভাবে ঘুমাবো, তাও আবার বালিশ চাদর ছাড়া? কিভাবে ঘুমাবি তা তুই ভালোই জানিস। এই বলে আনিশা ঘুমাতে গেল, আর আমি কোনো মতে নিচে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই একসাথে নাস্তা করলাম। আজকেই সবাই চলে যাবে। নাস্তা শেষ করার পর আনিশা আমার বাবাকে বলল, বাবা, বলছিলাম কি, আমাদের পড়ালেখা তো এখনো শেষ হয়নি। আর আপনাদের বাসা থেকে আমাদের কলেজও অনেক দূরে। তাই বলছিলাম কি, আমাদের পড়ালেখা শেষ না হওয়া পর্যন্ত যদি আমরা আমাদের বাড়িতে থাকি তাহলে আপনার কোনো আপত্তি আছে? যদি আপনার কোনো আপত্তি থাকে তাহলে থাকবো না, কিন্তু এতে আমাদের দুজনেরই পড়ালেখার জন্য ভালো হবে। আপনি একদমই চিন্তা করবেন না বাবা, আমি সবসময় ওর খেয়াল রাখবো। তুমি থাকতে কিসের আবার চিন্তা? আমি শুধু তাদের কথাগুলো শুনতে থাকলাম, কিছুই বলতে পারলাম না, কারণ এখানে আর আমার কথার কোনো গুরুত্ব নেই। আনিশা এমনভাবে বলছে যে আমার কথা কেউ আর বিশ্বাস করবে না। ভাবতে থাকলাম, এই জন্যই আনিশা রাতে ওইভাবে বলেছিল আমাকে। বড় চাচার বাড়ি থেকে যে যার মতো করে চলে গেল, আর আমি আনিশার সাথে ওদের বাড়িতে চলে আসলাম। আনিশা আমাকে ওর রুমে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে বলল, আজ থেকে আমার সব কথা তোকে শুনতে হবে। যদি না শুনিস তাহলে বুঝতেই পারছিস যে কি হবে। এই জন্যই বুঝি আমাকে এখানে নিয়ে এসেছো? তুই যা ভাবতে পারিস তাই। আমি দেখব তুমি আমাকে কতটা অপমান করতে পারো। তোমার করা সব অপমান আমি তোমার ভালোবাসা হিসেবে গ্রহণ করে নিব। আর কখনো আমার সামনে ভালোবাসার কথা বলতে আসবি না। তোকে কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? ভালো তো একদিন বাসতেই হবে। সেই একদিন কোনোদিনও আসবে না। এই বলে আনিশা চলে গেল। রাতে খেয়ে ঘুমাতে গেলাম। আনিশা খাটে আর আমি নিচে শুয়ে আছি। সকালে আনিশার আগেই আমি ঘুম থেকে উঠলাম। আনিশার দিকে তাকিয়ে দেখি ও এখনো ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় আনিশাকে অনেক সুন্দর দেখাচ্ছিল। কিছু চুল আনিশার মুখের সামনে এসে পড়েছিল। একবার ভাবলাম আমি চুলগুলো সরিয়ে দেব। তারপর আবার মনে হলো আনিশা যদি জেগে যায় তাহলে সে তো আমাকে ভুল বুঝবে। আমি আনিশার স্বামী, বাইরের তো কেউ না। আর ও তো এখন ঘুমিয়ে আছে। আনিশার চুলগুলো সরিয়ে দিলাম। আনিশাকে এত কাছ থেকে কখনোই দেখিনি, তাই আর লোভ সামলাতে পারলাম না।
আনিশার গালে একটা কিস দিয়ে দিলাম, আর তখনই আনিশা জেগে উঠল। কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে আমাকে কিস করার? আমি ইচ্ছে করে করিনি, কিভাবে যে হয়ে গেল। চুপ কুত্তা, তোদের মতো লুচ্চা বদমাশ এছাড়া কি বা করতে পারে? আর কখনো তুই আমাকে স্পর্শ করবি না। এই বলে আনিশা চলে গেল। নাস্তা করে আনিশা আমাকে রেখেই গাড়ি নিয়ে কলেজে গেল। তারপরে আমি আমার মতো করে কলেজে গেলাম। কলেজে আমার বন্ধুরা কেউ জানে না যে আনিশার সাথে আমার বিয়ে হয়েছে। কলেজে গিয়ে দেখি আনিশা ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, আর ওর ছেলে বন্ধুরা ওর গায়ে পড়ছে, কিন্তু আনিশা কিছুই বলছে না। এই রকম অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগছে। আড্ডা দিবে ভালো কথা, তাই বলে ছেলেরা ওর গায়ে পড়বে আর ও কিছুই বলবে না? আগে হলে মেনে নেওয়া যেত, কিন্তু এখন তো ও আমার বউ। না, আমার আর এসব সহ্য হচ্ছে না। আমি সোজা আনিশার কাছে গিয়ে বললাম, আনিশা, তোমার সাথে আমার কিছু কথা আছে। এই ছোট লোকের বাচ্চা, আমার সাথে তোর আবার কিসের কথা? যা বলার এখানে বল। তুমি তোমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ, ভালো কথা, তাই বলে তারা তোমার গায়ে পড়বে আর তুমি কিছুই বলবে না? এই কুত্তা, আমি যা করি তা তোর সমস্যা কি? কিন্তু তোমার এই বন্ধুদের আমার মোটেই সুবিধার মনে হচ্ছে না। আনিশা, এই ছেলেটাকে যে আমাদের খারাপ বলছে। তুমি রাগ করো না রাহুল, ওরা গরিব বলে আমার ওকে আমাদের বাড়িতে এনে লেখাপড়া করাচ্ছে। আমি এক্ষুনি ওকে মজা বোঝাচ্ছি। কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে রাহুলকে খারাপ বলার? আমার চোখের সামনে থেকে দূর হ, আর কখনো আমার চোখের সামনে আসবি না। আমি সেখান থেকে মাথা নিচু করে চলে আসলাম। আমি তো আনিশাকে ভালোবাসি, তাহলে ও আমার সাথে এত খারাপ ব্যবহার করে কেন? সকালে থাপ্পড়ের কারণে ঠোঁট ফেটে গিয়েছিল, এখন আবার এই জায়গায় থাপ্পড়ের ফলে রক্ত বের হচ্ছে। ক্লাসে যাওয়ার পর মিলন বলল, কি রে, তোর ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে কেন? কিভাবে হয়েছে এসব? রাস্তায় পড়ে গিয়েছিলাম। ভাষা বুঝবে। ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। আনিশা এখনো বাসায় আসেনি, আর ওকে আজ কলেজেও দেখিনি। আনিশার বাবা ব্যবসার কাজে বাইরে চলে গেছেন বলে আনিশা যা খুশি তাই করবে। রাতে আনিশা বাসায় চলে আসলো, তখন আমি আনিশাকে বললাম, এত রাত করে বাসায় আসলে কেন? আমার বাসা আমি যখন খুশি তখন আসবো, তাতে তোর কি? আমি তোমার স্বামী। তোকে বলছি না আমি তোকে স্বামী হিসাবে মানি না, তারপরে তুই কেন আমাকে বিরক্ত করিস? তোর জন্য রাহুল আজকে অনেক রাগ করেছে, আর তোকে তো আমি 8 মাস পরে ডিভোর্স দিয়ে দেব, তারপরেও তুই কেন আমাকে বউ বলিস? কিন্তু এই 8 মাস তো তুমি আমার বউ, তাই তুমি কখন কোথায় যাবে, কি করবে, তার কারণ তো আমাকে জানতেই হবে। তোকে এক কথা কতবার বলবো, তুই আমার বিষয়ে নাক গলাবি না। এই বলে আনিশা রুমে চলে গেল। আমি মনে হয় ওকে একটু বেশি ভালোবেসেছিলাম, তাই হয়তো এখন বেশি কষ্ট পেতে হচ্ছে আমাকে। ও আমাকে এত ভালোবাসে যে আমার প্রতি ওর ভালোবাসা থাপ্পড়ের মাধ্যমে প্রকাশ করে। ওর থাপ্পড়ে আমি যতটা না কষ্ট পাই, তার চেয়ে বেশি কষ্ট পাই যখন ও রাহুলের সাথে থাকে। রাতে আমি আর কিছুই খেতে পারলাম না, কি করে খাবো? আনিশার থাপ্পড়ের কারণে আমার ঠোঁটের ভিতরে অনেকখানি অংশ কেটে গেছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম। আনিশা আমার আগেই কলেজে চলে গেছে। কলেজে গিয়ে দেখি আনিশা ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, আর রাহুল আনিশার কাঁধে হাত রেখে কথা বলছে। আমি আর সহ্য করতে পারছিলাম না, আমি ক্লাসের দিকে রওনা দিলাম। তখনই রাহুল আমাকে ডাক দিল, এই ছোট লোকের বাচ্চা, তুই আনিশাকে বিরক্ত করিস কেন? আনিশা তো তোকে ভালোবাসে না, আর 8 মাস পরেই তো তোকে ডিভোর্স দিয়ে দেবে, তারপরও তুই ওর পিছু ছাড়িস না কেন? মুখ সামলিয়ে কথা বল রাহুল। আনিশাকে ভালোবাসি বলে আমি ওর করা অপমান সহ্য করি, কিন্তু তুই কিন্তু সেই সুযোগ পাবি না। ছোট লোককে ছোট লোক বলবো না তো কি বলবো? তোর মতো ছেঁচড়া আমি জীবনেও দেখিনি। আমার মাথায় রক্ত চলে আসলো। আমি সাথে সাথেই রাহুলকে চড় মারতে শুরু করলাম। এর মধ্যেই আমার বন্ধুরা সহ সবাই চলে এসেছে। তারা এসে আমাকে আর রাহুলকে ছাড়িয়ে
দুই পাশে নিয়ে গেল। কুত্তার বাচ্চা তো সাহস হয় কি করে রাহুলের গায়ে হাত তোলার? রাহুল আমার বাবা মাকে নিয়ে বাজে কথা বলেছে, তাই ওকে মেরেছি। রাহুল যা বলেছে তা ঠিকই বলেছে। তোর বাবা মা যদি ভালোই হতো তাহলে তোর সাথে আমার বিয়ে দিত না। আমার মনে হয় তোর বাবা মার টাকার লোভে আমার পিছু লাগিয়ে দিয়েছে। মনে হয় তোর বোনকেও কোনো বড়লোক ছেলের পিছু লাগিয়ে দিয়েছে। তোদের চরিত্রই তো এমন। তোর সাহস হয় কি করে আমার বাবা মা বোনের সম্পর্কে বাজে কথা বলতে? এর ভিতরেই প্রিন্সিপাল স্যার চলে আসলো। কি হচ্ছে কি এখানে? তোমাদের সাহস তো কম না, কলেজ ক্যাম্পাসে মারামারি করো। স্যার, নীরব আমাকে অনেক দিন থেকেই বিরক্ত করছে, আর আজকেও আমার গায়ে হাতও দিয়েছে। তারপর রাহুল কিছু বলতে গেলে রাহুলকেও মারে। ঘটনার সময় যারাই ছিল তারা সবাই আনিশার বন্ধু, তাই তারা সবাই আনিশার কথায় সাড়া দিচ্ছে। নীরব, আমি তোমাকে অনেক ভালো জানতাম, কারণ তুমি অনেক ভালো ছাত্র, কিন্তু আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। স্যার, আমাকে মাফ করে দিন। আমি আর কখনো মারামারি করব না। তারপরেও আমাকে কলেজ থেকে বের করে দিবেন না স্যার, প্লিজ। ওকে, ভালো ছাত্র বলে তোমাকে একটা সুযোগ দিচ্ছি, কিন্তু মনে রেখো এটাই শেষ সুযোগ। এই বলে স্যার চলে গেল। তারপর আমি আনিশাকে বললাম, তোকে অনেক ভালোবাসতাম বলে এতদিন তোর করা অপমান সহ্য করেছি, কিন্তু আজকে তুই আমার বাবা মা বোনকে অপমান করেছিস। তোকে আমি কোনোদিনও মাফ করব না। এখন তোর প্রতি আমার কোনো ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। একটা কথা মনে রাখিস, তোকে একদিন আমার জন্যই কাঁদতে হবে। আফসোস, সেই দিনটা কখনো আসবে না। দেখা যাবে, 8 মাস পর তোর কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। এই বলে চলে আসলাম। আমি আমার বাসায় চলে আসলাম। এসে বাবা মাকে সব খুলে বললাম। তুই এতদিন এত কষ্টে ছিলি, আমাদের বলিসনি কেন? চিন্তা করিস না, দেখবিও একদিন ওর ভুলটা বুঝতে পারবে। যাক, এতদিনে ছোট লোকটা আমার পিছু ছাড়লো। এখন থেকে শান্তিতে থাকতে পারবো। কেমন আছো বাবা? ভালো আছি মা, তুই কেমন আছিস? ভালো বাবা। তা তোমার তো আরো কিছুদিন পরে আসার কথা। কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই চলে আসলাম। তা তুই একা কেন? নীরব কোথায়? ও চলে গেছে। চলে গেছে মানে? তুই এ কি করেছিস মা? তুই ওর সাথে এমনটা কিভাবে করতে পারলি? বাবা, আমি ওকে ভালোবাসি না, শুধু তোমার মান সম্মানের কথা ভেবে ওকে বিয়ে করেছি। আর আজও রাহুলের গায়ে হাত তুলেছে। ভুলে যাস না মা, ও এখন তোর স্বামী। শুধু 8 মাসের জন্য, তারপর ওকে ডিভোর্স দিয়ে দেবে। আবার ভুল করবি মা, মেয়েদের বিয়ে একবারই হয়। ওর বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। তুমি কি চাও না আমি সুখে থাকি? সব বাবাই চায় তার মেয়ে সুখে থাকুক। আমি শুধু তোকে তোর ভুলটা ধরিয়ে দিয়েছি। আমি ভুল করছি না বাবা, আমি রাহুলের কাছেই সুখে থাকবো। যা সিদ্ধান্ত নিবি বুঝে নিস, পরে যেন পস্তাতে না হয়। রাতে শুয়ে শুয়ে ভাবছি, কিভাবে পারলো আনিশা আমাকে এতটা অপমান করতে। পরের দিন কলেজে গেলাম। যাওয়ার পর মিলন বলল, যা হয়েছে তা সব ভুলে যা, নতুন করে আবার শুরু কর। তোর কি মনে হয় আমি দেবদাস হয়ে থাকবো? মানে? আমার মনে এখন আনিশার প্রতি কোনো ভালোবাসা নেই, তাই এখন ওর কথা ভেবে কোনো কষ্ট পাবো না। আমি যেমন ছিলাম তেমনই থাকবো, আগের মতোই সবার সাথে আড্ডা দিব। ভালো বলেছিস, ওই মেয়ের জন্য তুই কেন কষ্ট পাবি? আচ্ছা চল, এখন ক্লাসে যাই। হ্যাঁ চল। আমাকে দেখে সবাই অনেক অবাক হয়েছে। গতকাল এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর আজকে কলেজে এসেছি। ক্লাস শেষ করে কলেজ ক্যাম্পাসে আড্ডা দিচ্ছি। দেখলাম আনিশা আর তার বন্ধুরা আমাদের সামনে দিয়ে বাইকে করে যাচ্ছে। আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। এভাবেই চলছিল কলেজ। আমি আনিশার দিকে তাকাইও নেই। এভাবে 6 মাস কেটে গেল। ডিভোর্সের আর মাত্র 2 মাস বাকি আছে।
এতদিন যতটা সম্ভব পেরেছি আমি আনিশাকে ভুলে থাকার চেষ্টা করেছি। এখন আর আনিশার প্রতি আমার মনে আর কোনো ভালোবাসা নেই। আমি ভেবেছিলাম নীরব আমার জীবনে না থাকলে আমি হয়তো অনেক সুখে থাকবো। সত্যি কথা বলতে প্রথম 4-5 মাস ওর কথা একদমই মনে হয়নি, কিন্তু এখন আস্তে আস্তে নীরবকে খুব মিস করা শুরু করি। যতই ডিভোর্সের দিন ঘনিয়ে আসছে ততই মনে হচ্ছে কি যেন একটা জিনিস আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে। এখন রাত করে বাসায় আসলে নীরবের সেই কথাগুলো মনে পড়ে। বন্ধুদের সাথে আড্ডা দিতে আর ভালো লাগে না, কেমন জানি সবকিছু বিরক্তিকর লাগছে। কলেজ ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি বললে ভুল হবে। ওর কথা বলছে আর আমি ওদের কথা শুনছি। কেন জানি আমার কিছুই ভালো লাগছে না, জানি না কেন এমন হচ্ছে। কি হয়েছে আনিশা? আমার আবার কি হবে? কিছুই হয়নি। না, বেশ কিছুদিন ধরে দেখছি তুমি আর আগের মতো নাই, পরিবর্তন হয়ে গেছো। ফালতু কথা বলবেন না তো, আমি কোনো পরিবর্তন হইনি, আমি আগের মতোই আছি। আর সবসময় যে সবার মন একরকম থাকবে তা তো নয়। রাগ কেন করছো? আমি তো জাস্ট এমনিই বললাম। আচ্ছা, তুমি কোন বিষয় নিয়ে চিন্তিত? না, আর তোমার এসব ফালতু কথা বাদ দাও তো, আমার ভালো লাগছে না। আচ্ছা, বাদ দিলাম, তারপরে রাগ করব না। চলো কোথাও থেকে ঘুরে আসি। আমার ভালো লাগছে না। চলে নিশা, সবাই যাব। চল। ইচ্ছে না থাকা সত্ত্বেও ওদের সাথে ঘুরতে গেলাম। রাহুলের কথাগুলো ভাবতে থাকলাম, আমি কি সত্যি পরিবর্তন হয়ে গেছি? কিন্তু কেন? আর কিছুদিন ধরে তো দেখছি আমি নীরবকে নিয়ে খুব বেশি ভাবছি। যতই ওকে ভুলে থাকার চেষ্টা করি ততই ওকে আরো বেশি মনে পড়ে। উফ, আর কিছুই ভাবতে পারছি না, মনে হয় পাগল হয়ে যাব। দেখ নিশা, জায়গাটা কত সুন্দর, সবাই কত আনন্দ ফুর্তি করছে, আর তুই পাগলের মতো আচরণ করছিস কেন? জানি না, কিছুদিন ধরে আমার কিছুই ভালো লাগছে না। অনেক চেষ্টা করি ওকে ভুলে থাকার, কিন্তু পারি না। কার কথা বলছিস তুই? নীরব। তুই কি বলছিস এসব? হ্যাঁ, আমি ঠিক বলছি। অনেক চেষ্টা করি ওকে ভুলে থাকার, কিন্তু তারপরেও কেন যেন ও চোখের সামনে চলে আসে। আমি জানি না এরকম কেন হচ্ছে। তুই নীরবকে ভালোবেসে ফেলেছিস। তুই কি বলছিস এসব? আমি ওকে কখনোই ভালোবাসবো না, আমি রাহুলকে ভালোবাসি। তুই মুখে বলছিস এই কথা, কিন্তু তোর পরিবর্তন বলে দিচ্ছে তুই নীরবকে ভালোবাসিস। না, এটা কখনোই হতে পারে না। তুই বিশ্বাস না করলেও এটা সত্যি। অনেক সময় থাকার পর ওখান থেকে চলে আসলাম। আনিশা, চলো তোমায় বাসায় এগিয়ে দিয়ে আসি। চলো। আনিশা, আজ সন্ধ্যা রেডি থেকো, আমি তোমায় নিয়ে যাব কোথায়? পার্টিতে। আচ্ছা। আমি বাসার ভিতরে চলে আসলাম। এতক্ষণ যা ভালো ছিলাম, বাসায় এসে মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। তুই কি কোনো কিছু নিয়ে চিন্তিত মা? না বাবা, আমার কিছুই হয়নি। আমি রুমে চলে গেলাম। আচ্ছা মাজা, রুমে গিয়ে বিশ্রাম নে, ভালো লাগবে। সন্ধ্যায় পার্টিতে যাওয়ার জন্য রেডি হলাম। এর ভিতরেই রাহুল ফোন দিল। নিচে নেমে ওর সাথে পার্টিতে গেলাম। আগে পার্টিতে আসলে অনেক আনন্দ করতাম, কিন্তু আজকে কেন জানি আর ভালো লাগছে না। সবাই অনেক আনন্দ ফুর্তি করছে আর আমি অন্য এক জায়গায় বসে আছি। তখন রাহুল এসে বলল, আনিশা, চলো ড্যান্স করি। না, আমার ভালো লাগছে না। আরে চলো, ড্যান্স করলে অনেক ভালো লাগবে। দেখো সবাই কেমন ড্যান্স করছে। আমি করব না, প্লিজ তুমি আমাকে জোর করো না। আনিশা, তোমার কি হয়েছে? বেশ কিছুদিন ধরে দেখছি তোমার আচরণ আমার কাছে কেমন জানি লাগছে। বললাম তো আমার কিছুই হয়নি, আর এখন আমাকে ডান্স করতে ভালো লাগছে না। তোমার শুধু আজকে ভালো লাগছে না তা কিন্তু নয়, যখন আমরা সবাই মিলে আড্ডা দেই তখন তুমি মনমরা হয়ে থাকো। আমার মনে হয় তুমি কোনো কিছু নিয়ে খুব চিন্তিত। আমাকে আর বিরক্ত করো না তো, আমাকে একটু একা থাকতে দাও। আচ্ছা, তুমি থাকো। আনিশা, এসো ড্রিঙ্ক করি।
রাহুল, আজকে আমার ভালো লাগছে না, প্লিজ তুমি আমাকে বিরক্ত করো না। আমি কিছু বললেই তো আর ভালো লাগবে না, মন তো এখন অন্য জায়গায় পড়ে আছে, তাই না? মানে কি বলতে চাইছো তুমি? যা বলছি আমি ঠিকই বলছি। এতদিন নীরবের সাথে এক রুমে থেকে অনেক মজা করেছো, তাই তো এখন নীরবকে ভুলতে পারছো না। চুপ করো রাহুল, আর একটাও বাজে কথা বলবে না। এখন তো গায়ে লাগবেই। তা নীরব তোমাকে বাসরাতে কি এমন দিয়েছিল যার জন্য তুমি ওকে ভুলতে পারছো না? অনেক হয়েছে, আর একটাও বাজে কথা বলবে না। তোর জন্য আমি নীরবের সাথে বিয়ে হওয়া সত্ত্বেও ওকে আমি ভুল বুঝেছি, দিনের পর দিন অপমান করেছি, তারপরেও কিছু বলে নেই, কারণ ও আমাকে ভালোবাসতো। আমি নীরবের বিয়ে করা বউ সত্ত্বেও ও আমাকে ছুঁয়ে পর্যন্ত দেখেনি। আমি ওকে ভালোবেসে ফেলেছি, অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আর কখনো তুই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। তোর সাহস হয় কি করে আমাকে থাপ্পড় মারার? আরে তোর মতো মেয়েকে কে বিয়ে করবে যে তার স্বামীকে সবার সামনে অপমান করে? আর সবচেয়ে বড় কথা হলো, আমি সেকেন্ড হ্যান্ড জিনিস ব্যবহার করি না। নীরব পাগল ছিল বলেই তোর মার খাওয়ার পরেও কিছু বলতো না। যা তো এখান থেকে। ওখান থেকে চলে আসলাম। রাতে শুয়ে শুয়ে ভাবতে থাকলাম যে নীরবকে আমাকে আর কখনো মাফ করবে। ডিভোর্সের তো আর মাত্র 20 দিন বাকি আছে। ও তো বলেছিল আমার কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে। না, আমি ওকে কিছুতেই ডিভোর্স দেব না। দরকার হলে আমি মরে যাব, তবুও ডিভোর্স দেব না। সকালে আমার জিনিসপত্র আমার ব্যাগে ভরলাম, বাসা থেকে বের হব। তখনই বাবা বলল, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? শ্বশুর বাড়িতে বাবা। মানে? আমি নীরবের বাড়ি যাচ্ছি। আমি ওকে ভীষণ ভালোবেসে ফেলেছি বাবা। যাবি তা ভালো কথা, কিন্তু এভাবে কেন যাবি? আগে তাদের সাথে কথা বল, তারপর যা। না বাবা, তার আর দরকার হবে না। তাহলে চল, আমিও যাব। না বাবা, ভুল যেহেতু আমি করেছি, তার সমাধান আমাকেই করতে হবে। আমি গেলাম বাবা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর সবাই একসাথে বসে নাস্তা করতেছি। তখনই বাইরে থেকে কে যেন কলিং বেলটা বাজালো। তখন মা গিয়ে দরজাটা খুললো। এই মেয়ে, তুমি এখানে কি চাও? আমাকে ক্ষমা করে দিন মা, আমি অনেক ভুল করে ফেলেছি। আমি জানি এটা ক্ষমার অযোগ্য, তারপরেও আমাকে আরেকটা সুযোগ দিন। নীরব তোমাকে পাগলের মতো ভালোবাসতো, আর তুমি ওকে দিনের পর দিন অনেক অপমান করে এসেছো। আমি মানছি আমি অনেক ভুল করে ফেলেছি, তারপরে আমাকে একটা শেষবারের মতো সুযোগ দিন মা। আমি নীরবকে ছাড়া বাঁচবো না। আরে মা, আর কান্না করো না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, তাতে আমরা খুশি, কিন্তু এটাই শেষ সুযোগ। আমার বিশ্বাস ছিল তুমি একদিন তোমার ভুল বুঝতে পারবে। আসো মা, ভিতরে আসো। আমি খাবার খেতে বসেছিলাম। আনিশাকে মার সাথে দেখে আমি দাঁড়িয়ে গেলাম। ও এখানে কেন মা? ও থাকবে না তো কে থাকবে? এটাই তো ওর আসল বাড়ি। মানে? দেখ বাবা, আনিশা ওর ভুল বুঝতে পেরেছে, তাই ওকে মাফ করে দে। ও আবার নতুন করে এই বাড়িতে প্ল্যান করে এসেছে। সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু ওকে বিশ্বাস করা যায় না। নীরব, তুমি আমাকে মাফ করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুই কোন সাহসে আমার হাত ধরেছিস? আমার হাত ধরার তোর কোনো অধিকার নেই। নীরব, তুই ওর সাথে এমন ব্যবহার করছিস কেন? আনিশা মা, আসো, তুমি খেতে আসো। ওর মতো মেয়ের সাথে এক টেবিলে বসে খাওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। আমি গেলাম মা। এই বাবা দাঁড়া, কোথায় যাস শুন? আমি খাবার না খেয়েই রাগ করে বাসা থেকে চলে আসলাম। সবাই আনিশাকে মাফ করলেও আমি করব না। অনেক ভালোবাসতাম ওকে, তাই ওর দেওয়া সব অপমান আমি মুখ বুজে সহ্য করতাম। আর এখন আমার মনে ওর প্রতি কোনো ভালোবাসা নেই, আছে শুধুই ঘৃণা। আমি বাইরের হোটেল থেকে নাস্তা করলাম। আজ সারাদিনে বন্ধুদের সাথে ছিলাম। রাত যখন 11টা বাজে তখন বাসায় গেলাম। কলিং বেল বাজানোর পর আনিশা এসে দরজা খুলল। তারপর, তুই এখনো আমার বাড়ি থেকে যাসনি কেন? আমি আমার স্বামীর বাড়িতে আছি, আমি আবার কোথায় যাব? চুপ কর, কে তোর স্বামী? 8 মাস পূরণ হলেই তোকে ডিভোর্স দিয়ে দেব। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, শেষবারের মতো আমাকে আর একটাবার সুযোগ দাও। আমি কথা দিচ্ছি, আর কখনো তুমি কষ্ট দিব না। তুমি যা করতে বলবে আমি তাই করব।
তবু আমাকে ডিভোর্স দিও না। দরকার হলে আমি তোমাদের বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকবো, তবু আমাকে ডিভোর্স দিও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আরে থাম, এবার তোর অভিনয় বন্ধ কর। আমি আর তোকে বিশ্বাস করছি না। আমি আমার নিজের রুমে যেতে লাগলাম, তখনই মা বলল, তুই এত রাত পর্যন্ত বাসার বাইরে ছিলি কেন? আর এখন বাসায় এসেই আনিসের সাথে চিল্লাচিল্লি করছিস? মা তুমি আমাকে যতই বলো না কেন, আমি আর ওর ফাঁদে কখনই পা দিচ্ছি না। চুপ কর, মেয়েটা তোর জন্য সকাল থেকে না খেয়ে আছে, হাত মুখ ধুয়ে খেতে আয়। মা তুমি জানো না এটা ওর একটা ফাঁদ। আমি বাইরে থেকে খেয়ে এসেছি, আর খাবো না। এই বলে আমি আমার রুমে চলে আসলাম। অনেকক্ষণ পর আনিশা আমার রুমে আসলো। এই তুই আমার রুমে কেন এসেছিস? এটা তো আমারও রুম। তোর রুম মানে? এটা শুধু আমার রুম। ভালোই চাস তুই এই রুম থেকে এখনই বের হ। নীরব প্লিজ আমাকে মাফ করে দাও। এই তোর সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? তোর মনে আছে একদিন তোকে স্পর্শ করেছিলাম বলে তুই আমাকে অপমান করেছিস, এমনকি আমাকে থাপ্পড়ও মেরেছিলি। আর আজকে সেই তুই আমাকে জড়িয়ে ধরেছিস? তোর কি মনে হয় হ্যাঁ, তুই আমাকে জড়িয়ে ধরলেই আমি কি তোর মায়ে পড়ে যাব? কখনোই না। ভালোই ভালোই বলছি, কাল সকালেই তুই আমার বাড়ি থেকে চলে যাবি। তা তোর সেই রাহুলের খবর কি? আমি আর ওকে ভালোবাসি না, ওর প্রতি শুধু আমার মোহ ছিল। তাই কালকে আবার অন্য ছেলের মোহে পড়ে আমায় ভুলে যাবি? তোর মতো মেয়েরা এইসব ছাড়া আর কি বা করতে পারে? বিশ্বাস করো আমি সত্যিই তোমাকে ভালোবাসি, আর একটা সুযোগ দাও আমাকে। তোর এই অভিনয় করা কান্না থামা, এখনই রুম থেকে বের হ, আমি ঘুমাবো। কোথায় যাব আমি? আর এটা তো আমারও রুম। এখন যদি আমাকে বের করে দাও তাহলে বাবা মা কিন্তু তোমায় খুব খারাপ ভাববে। আচ্ছা থাক, তোকে রুম থেকে বের হতে হবে না। তুই এই রুমেই নিচে ঘুমিয়ে পড়। আর মনে থাকে যেন বিছানায় আসার কোনো চেষ্টা করলে খুব খারাপ হবে কিন্তু। আমি সকালে ঘুম থেকে উঠেই দেখলাম আনিশা আমার আগেই ঘুম থেকে উঠে গেছে। আনিশা আমাকে নাস্তা করতে সাহায্য করছে। ভালোই, বাবা মা আর বোনকে পটিয়ে ফেলছে। কিন্তু আমি ওকে কোনোদিনও মাফ করতে পারবো না। ওকে আমার বোন বলেছিল যে একদিন আমার জন্যই ওকে কাটতে হবে, এখন সেটাই হচ্ছে। ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম, তখন মাকে বললাম, মা ও আর কতদিন আমাদের বাড়িতে থাকবে? আর কতদিন থাকবে মানে? ও আমাদের বাড়ির বউ, তাই ও সব সময় আমাদের সাথেই থাকবে। আমি ওকে বউ হিসেবে মানি না, আর কোনোদিনও মানতেও পারবো না। ও বাসরাতেই আমার কাছে ডিভোর্স চেয়েছিল, তাই 8 মাস হয়ে গেলেই ওকে আমি ডিভোর্স দিয়ে দেব। তুমি যা বলবে আমি তাই করব। দরকার হলে তোমাদের বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকবো, তবু আমাকে ডিভোর্স দিও না। আমাদের বাড়িতে তোর মতো কাজের মেয়ের দরকার নেই। নীরব তুই চুপ করবি? তুই ওর সাথে কেন এরকম ব্যবহার করছিস? আর একটা কথাও এখানে হবে না। চুপচাপ নাস্তা করে আনিশাকে নিয়ে কলেজে যা, এটা আমার আদেশ। আমাকে বাধ্য হয়ে আনিশাকে কলেজে নিয়ে যেতে হলো। কলেজের কাছে আসার পর আনিশাকে বললাম, তুই রিক্সা থেকে নাম। নামবো কেন? এখনো তো কলেজ আসিনি। তোর কি মনে হয় আমি তোকে নিয়ে একসাথে কলেজ পর্যন্ত যাব? কখনোই না। এখন এখান থেকে নেমে তুই তোর মতো করে কলেজে যাবি, আর আমি আমার মতো করে কলেজে যাব। আর হ্যাঁ, তুই যদি আমার সাথে কলেজে কথা বলার চেষ্টা করিস তাহলে তোর খবর আছে। আনিশাকে রিক্সা থেকে নামিয়ে দিয়ে আমি আমার মতো কলেজে আসলাম। কলেজে আসার পর আমার বন্ধু মিলনকে বললাম, দোস্ত আমি একটা অনেক বড় বিপদে পড়ে গেছি রে। কেন, কি হয়েছে? আনিশা আমাদের বাড়িতে চলে আসছে, আর বলে কি না আমি ওর স্বামী, আর এটা ওর শ্বশুর বাড়ি। তার মানে আনিশা তোকে মেনে নিয়েছে? তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি ওকে কখনোই ভালোবাসবো না। তুই কি ভুলে গেছিস ও আমার সাথে কি করেছে? কিছু ভুলিনি আমি, আমার সব কিছু মনে আছে। কিন্তু তোর এটা মনে রাখতে হবে যে ও তোর বিয়ে করা বউ। শুধু আর কয়েকদিনের জন্য, 8 মাস হয়ে গেলেই ওকে আমি ডিভোর্স দিয়ে দেব। মাথা খারাপ হয়ে গেছে তোর? এখন যখন সব কিছু ঠিক হয়ে গেছে তখন কেন ওকে ডিভোর্স দিবি? ও আমার কাছে ডিভোর্স চেয়েছিল, আর এটা ওর কোনো একটা ফাঁদ। আমি আর ওকে বিশ্বাস করতে পারছি না। হঠাৎ এমন কোনো সিদ্ধান্ত নিবি না যে তোকে পস্তাতে হয়। আচ্ছা যাই হোক, এখন এসব কথা বাদ দে, চল ক্লাসে যাই। হ্যাঁ চল।
আমি একাই বাসায় চলে আসলাম। বাসায় আসার পর মা জিজ্ঞেস করলো, কিরে তুই একা কেন? আনিশা কোথায়? মা, ওর ক্লাস এখনো শেষ হয়নি। আমি খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম। অনেকক্ষণ পর ঘুম ভাঙলো। আমি তাকিয়ে দেখি আনিশা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ধাক্কা দিয়েই ওকে আমার কাছ থেকে সরিয়েই, তোর সাহস হয় কি করে আমাকে জড়িয়ে ধরার? তুমি আমার স্বামী, আর তোমাকে জড়িয়ে ধরার অধিকার তো আমার আছে। আর তুমি আমাকে কেন সাথে করে নিয়ে আসলে না কেন? চুপ, আর একবারও তুই আমাকে তোর স্বামী বলবি না। আর শোন, আজকের পর থেকে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করবি না। তুই আর কয়েকদিন এই বাড়িতে আসিস, 8 মাস পূরণ হলেই তোকে ডিভোর্স দিয়ে দেব। আমি উকিলের সাথে কথা বলেছি। দয়া করে তুমি আমাকে ডিভোর্স দিও না প্লিজ। আমি আর কখনো তোমায় জড়িয়ে ধরবো না। যা বলবে আমি তাই করব। তোর নেকা কান্না বন্ধ কর আর রুম থেকে বেরিয়ে যা। আনিশাই এখন বাসার সব কাজ করে। আমার মা আর বোনকে কাজ করতে দেয় না। আমি মাঝে মাঝে ভাবি, কেন ও এসব করছে? তাহলে কি ও আমাকে সত্যি ভালোবাসে? আরে না, তা কি করে হয়? ও তো রাহুলকে ভালোবাসতো। রাহুলের জন্যই তো ও আমার কাছ থেকে ডিভোর্স চেয়েছিল আর আমাকে অপমানও করেছিল। কিন্তু ও যদি আমাকে ভালো না বাসতো তাহলে এতদিন ধরে আমাদের বাড়িতে থাকতো না আর বাসার সব কাজ করতো না। ওকে আমি এত অপমান করি, তারপরে ও আমাকে কিছু বলে না। তাহলে কি ও আমাকে সত্যি ভালোবাসে? না, এটা ওর কোনো এক পরিকল্পনা। এভাবেই চলছিল। ওকে আমি এত অপমান করার পরেও ও বাড়ি থেকে যায় না। ডিভোর্সের আর তো মাত্র 6 দিন বাকি আছে। আমি সকালে নাস্তা করলাম, তারপর আমার অনিচ্ছা সত্ত্বেও আনিশাকে নিয়ে কলেজে গেলাম। প্রতিদিনের মতো আজকেও আনিশাকে কলেজের আগে নামিয়ে দিলাম। তারপর আমি আমার মতো কলেজে আসলাম। কলেজে আসার পর মিলন বলল, ডিভোর্সের আর মাত্র 6 দিন বাকি আছে, তা তুই কি সিদ্ধান্ত নিলি? আমি কিছুই ভাবতে পারছি না দোস্ত। ওকে আমি এত অপমান করি, তারপরে ও আমাদের বাসা থেকে যায় না। তখন মনে হয় ও আমাকে ভালোবাসে, কিন্তু তখনই ওর আর রাহুলের মেলামেশার কথা মনে পড়ে যায়। আমাকে করা সব অপমানের কথা মনে পড়ে যায়। তখন ওর প্রতি আমার খুব ঘৃণা হয়। কিছুই ভাবতে পারছি না। আচ্ছা বাদ দে, চল ক্লাসে যাই। চল। ক্লাস করে ক্যাম্পাসে হাঁটতেছি, তখনই একটা জায়গায় চোখ আটকে গেল। দেখি রাহুল আনিশার হাত ধরে কথা বলছে আর আনিশাও ওর সাথে কথা বলছে। এইসব দেখে আমার মাথায় প্রচুর রক্ত উঠে গেল। আমি তখন আনিশার কাছে গেলাম। আনিশার কাছে গিয়েই, এই তোর ভালোবাসা? শেষ পর্যন্ত তুই তোর আসল রূপটা দেখিয়ে দিলি। আমি আগেই বলেছিলাম তুই কোনো এক প্ল্যান নিয়ে আমাদের বাড়িতে ঢুকেছিস। তোদের মতো মেয়েরা কখনোই ঠিক হয় না। নীরব, রাহুল আমার... চুপ কর, তুই আর একটা কথাও বলবি না। তোর ওই নোংরা মুখে আমার নাম নিবি না। আমি ভেবেছিলাম তোকে আবার আপন করে নিব, কিন্তু তুই তার যোগ্য না। আর কালকেই তুই ডিভোর্স লেটার পেয়ে যাবি, তারপর আর কখনো তোর মুখ আমাকে দেখাবি না। এই বলে আমি ওখান থেকে চলে আসলাম। আর আনিশা ওখানে দাঁড়িয়ে কান্না করতেছে। বাসায় আসার পর খেয়ে ঘুমাতে গেলাম। আমি ভাবছি আনিশা আমাকে আবার ধোঁকা দিল। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি আনিশা আমার রুম পরিষ্কার করছে। ওকে দেখে আমার মাথায় রক্ত উঠে গেল। তোর কি কোনো লজ্জা শরম নেই? বাইরে ছেলেদের সাথে নষ্টামি করে এখন আবার আমাদের বাসায় এসেছিস। আসলে তোর চরিত্রই ঠিক নেই। আমাকে মাফ করে দাও নীরব, আমি ওর সাথে কথা বলতে চাইনি। তোর আর কোনো কথা বলার দরকার নেই। তুই আজকে আমাদের বাসা থেকে চলে যাবি। দয়া করে আমাকে বাসা থেকে বের করে দিও না। তুমি আমার কথাটা একবার শোনো প্লিজ। তোর কোনো কথা শোনার প্রয়োজন নেই আমার। তুই যদি বাসা থেকে না যাস তাহলে আমি নিজেই নিজেকে শেষ করে দিব। কারণ তোর সাথে একই বাসায় থাকার চেয়ে আত্মহত্যা করা অনেক ভালো। তোমার জীবনকে শেষ করতে হবে না, তার চেয়ে বরং আমি তোমার জীবন থেকে চলে যাই। তুমি আমার কোনো কথাই শুনলে না, তবে একটা কথা কি জানো, আমি তোমায় সত্যিই অনেক ভালোবাসতাম। এই বলে আনিশা বাসা থেকে চলে গেল। আনিশা চলে যাওয়ার পর মা আমার রুমে এসে বলতে লাগলো, আনিশা চলে গেল কেন? আমি ওকে চলে যেতে বলছি। আমাদের বাড়িতে আসা এইসব ওর একটা প্ল্যান ছিল। মা, ও এখনো রাহুলকে ভালোবাসে। আজকে কলেজে ওকে আর রাহুলকে হাত ধরে কথা বলতে দেখছি। যেটা হয় সেটা আমরা দেখি না, আর যেটা হওয়ার না সেটা আমরা দেখি। তোর ঠিক এমনই হয়েছে। তুই আনিশা সব কথা শুনতি,
তারপর সিদ্ধান্ত নিতে, কিন্তু তুই তো ওর কোনো কথাই শুনলি না। ও এতদিন এই বাড়িতে রয়েছে, আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে ও অভিনয় করছে, কারণ আনিশার চোখে তোর প্রতি আমি ভালোবাসা দেখেছি। একটা কথা মনে রাখিস, তুই অনেক বড় একটা ভুল করলি। এই বলে মা চলে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে উকিলের কাছে গেলাম। উকিলের কাছ থেকে ডিভোর্স পেপার নিয়ে আমি সই করলাম। তারপর আমি ডিভোর্স পেপার নিয়ে আনিশার বাড়িতে যেতে লাগলাম। রাস্তায় রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, তখনই পিছন থেকে নীরব বলে কে যেন ডাক দিল। তাকিয়ে দেখি রাহুল। তুই আমায় কেন ডেকেছিস? এই দেখ ডিভোর্স পেপার। আজ থেকে আমি আর তোদের মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াবো না। তুই আনিশাকে ভুল বুঝছিস। মানে? ওই দিন আমি আনিশাকে কথা বলার জন্য ডেকেছিলাম, আনিশা রাজি হয়নি। আমি ওকে জোর করে কথা বলার জন্য রাজি করেছিলাম। আসলে আমি আনিশার কাছে মাপ চাইতে গিয়েছিলাম। আমিও আনিশাকে মন থেকে ভালোবাসতাম না, ওর প্রতি শুধু সাময়িক মোহ ছিল। আমি ওকে বলেছিলাম ও যেন সুখে থাকে, আর তখনই তুই এসে আনিশাকে ভুল বুঝলি। আনিশাকে বলার সুযোগই দিলি না। আনিশা সত্যিই তোকে অনেক ভালোবাসে। ডিভোর্স পেপারটা আমি ছিঁড়ে ফেললাম। তাড়াতাড়ি আমি আনিশার বাসায় গেলাম। গিয়ে দেখি দরজাটা খোলা, বাড়ির ভিতরে কাজের লোকেরা আছে। আর আমি আনিশার বাড়িতে ছিলাম বলে তারা সবাই আমাকে চেনে। তাদেরকে কোনো কিছু না বলেই সোজা আনিশার রুমে গেলাম। গিয়ে দেখি আনিশা রুমে নেই, বাথরুমের দরজাও বাইরে থেকে লাগানো। আনিশা তাহলে গেল কোথায়? তখন টেবিলের উপরে কাগজের দিকে চোখ গেল। কাগজ উঠিয়ে পড়তে লাগলাম। আমি জানি আজকে তুমি আমার কাছে ডিভোর্স পেপার সই করাতে নিয়ে আসবে, কিন্তু আমি কি করে ডিভোর্স পেপারে সই করব বলো? আমি তো তোমায় অনেক ভালোবাসি। আমি মানছি যে তোমার উপর আমি অনেক অত্যাচার করেছি, সেটা মাফের অযোগ্য, কিন্তু বিশ্বাস করো রাহুলের সাথে আমার এখন কোনো সম্পর্ক নেই। সেদিন ও আমার কাছে মাপ চাইতে এসেছিল আর বলেছিল যে আমরা যেন সারা জীবন বন্ধু হয়ে থাকতে পারি, আর আমার কোনো কথা না শুনেই আমাকে তুমি ভুল বুঝলে। জীবিত অবস্থায় ডিভোর্স পেপারে সই করতে পারবো না, তাই অনেক দূরে চলে যাচ্ছি। তুমি তোমার মনের মতো মেয়েকে বিয়ে করে নিও, আর পারলে আমাকে মাফ করে দিও। চিঠিটা পড়ার সময় আমার চোখ দিয়ে পানি পড়ে কাগজটা ভিজে গেল। দৌড়ে নিচে গিয়ে কাজের লোকদের কাছ থেকে হাসপাতালের ঠিকানা নিয়ে আনিশার কাছে গেলাম। হাসপাতালে গিয়ে আনিশার বাবাকে জিজ্ঞেস করলাম আনিশার কি অবস্থা। আনিশার বাবা বলতে লাগলো এখন বিপদমুক্ত। আমি আনিশার রুমে গেলাম। আমাকে দেখেই বলতে লাগলো, ডিভোর্স পেপারে সই করাতে এসেছো? আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছি। তোমায় মাপ চাইতে হবে না। আমি কিছুই বললাম না, শুধু আনিশাকে জড়িয়ে ধরলাম। কিছুদিন হাসপাতালে থাকার পর আমি আনিশাকে নিয়ে আমাদের বাড়িতে গেলাম। রাতে মা একটা ঠিকানা দিয়ে ওই জায়গায় যেতে বলল। কাজ করে বাসায় এসে রুমে গেলাম। গিয়ে দেখি আমার রুমটা অন্ধকার। লাইট অন করতেই দেখি আমার রুমটা বাসর ঘরের মতো সাজানো, আর আনিশা খাটের উপরে বধূ সেজে বসে আছে। দরজা আটকিয়ে আমি আনিশার কাছে যেতে লাগলাম। আনিশা আমার কাছে এসে আমাকে সালাম করলো। তারপর দুইজন অজু করে নামাজ পড়লাম। আনিশা বলল, এখন থেকে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, থাকবে শুধুই ভালোবাসা। তারপর আমি লাইট অফ করে আনিশার কাছে গেলাম। অবশেষে আমাদের প্রেম কাহিনী সফল হলো। কাল থেকে শুরু হবে এক নতুন জীবনের সকাল।